তোমার মতো সময়ে আমি এই ধোঁয়াশায় ছিলাম। এই ধোঁয়াশা থেকে আমাকে বের করতে সাহায্য করেছে আমার কলেজের টিচাররা। তোমার মতো সময় এই ধোঁয়াশা থেকে বের করার মতো কেউ ছিল না। আমার লাইফে তো কেউ এন্ট্রি নেয়নি এই সময়। তো যদি তুমি এখন এই ভিডিওটা স্কিপ করে চলে যাও, কখনোই জানতে পারবে না যে তোমরা কিসের মধ্য দিয়ে রয়েছো, কোন ধোঁয়াশার মধ্যে রয়েছো। তো ওই কারণে আমি নিয়েছি ধূপের আলো। ধূপের আলোয় তোমাদের ধোঁয়াশা দূর করব। আসলে দেখো, এই ধূপের আলোর কথা বলছি, আসলে মেন কারণ হচ্ছে এটা যে আমি একা বললে কখনোই তোমাদের বই থেকে ওই লেখাটা হটে যাবে না, বা ওই লেখাটা পরিবর্তন হবে না। যদি এই রকম ধূপের মতো আমার মতো যদি সকলে বলে, তবেই কিন্তু লেখাটা চেঞ্জ হবে, এমনি চেঞ্জ হবে না। চলো, ধূপটা নিয়ে যাচ্ছে মশার জন্য। প্রচুর মশা এখানে, ঠিক আছে। আসলে নর্মালি এখন তো শীতকাল, একটু মশাটা বেড়েছে। মশার গল্প ছাড়ো, ধোঁয়াশাটা আসলে বুঝতে হবে, কারণ তোমরা তার মধ্যে ফেঁসে গিয়েছো, ঠিক আছে। আর আজকের ভিডিওটা ওটার জন্যই কিন্তু। চ্যাপ্টার তো ক্লিয়ার করে দেবো, ওটা নিয়ে কোনো ঘাবড়াতে হবে না, কিন্তু যে ধোঁয়াশায় তোমরা রয়েছো ওটাকে ফার্স্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তোমরা বলো মেন ডিফারেন্স কয় হস্যই কি আর কয় দীর্ঘই কি। প্রথমত, কয় হস্যই কি? হস্যই মানে যদি তোমাকে কেউ যদি বললো যে কিরে ভালো আছিস, তো বলো ওখানে কয় হস্যই দেবে না কয় দীর্ঘই দেবে। এবার ধরো কেউ, তুমি কাউকে জিজ্ঞেস করলে কি খেয়েছিস আজকে, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে করি, ঠিক আছে। কি করছিস, না না, হ্যাঁ কি করছিস এখন, এরকম যদি বলি আমি, তাহলে বলো শুরুতে কয় হস্যই দেব না দীর্ঘই দেব। মনে রাখবে, কয় হস্যই ব্যবহার করা হয় যেখানে শুধুমাত্র উত্তরটা হ্যাঁ আর নাতে হয়। অর্থাৎ কয় হস্যই দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, উত্তর অলওয়েজ হ্যাঁ অথবা নাতে হয়। আর যদি কয় দীর্ঘই দিয়ে থাকে, তাহলে উত্তর অবশ্যই একটা বড় কোনো কোনো বিষয় নিয়ে বলবে সেই জিনিসটাকে। এটা তো তোমাদের ক্লিয়ার হলো নিশ্চয়ই। ধোঁয়াশার আসার আগে মানে তোমাদের বইতেই, অর্থাৎ তোমরা ক্লাস 9 থেকে 10-9-এ, বা ধরো তোমরা এই এখনই কিছু জিনিস পড়ে এসেছো, যে জিনিসগুলো তোমাদের ভুল শেখানো হয়েছে। আমি টিচারদের দোষ বলছি না, এর তিনটে কারণ হতে পারে তোমাদের এই জিনিসটা না জানার, অর্থাৎ আজকের ভিডিওটা যে কোনো দেখার না জানার তিনটে কারণ হতে পারে। প্রথম কারণ, যেটা তোমাদেরকে শেখানোই হয়নি এটা, অর্থাৎ টিচার্সরা তোমাদেরকে শেখায়নি, জানেন কিন্তু শেখায়নি। দ্বিতীয় কারণ হতে পারে, কিছু টিচার্স তোমরা যেখানে পড়েছো হয়তো টিচার্সরাই জানে না। 3 নম্বর কারণ, তোমরাই শেখোনি। এই তিনটে মোস্ট কারণ হতে পারে তোমরা তোমাদের এই বিষয়টা না জানার জন্য। তো সেটা আমি কিন্তু পুরো ভালোভাবে পুরো ডেসক্রিপশন সহ আজকে সেটা তুলে ধরবো। চলো স্টার্ট করা যাক। প্রথমত, তোমাদের বইতে এমনও কিছু জিনিস আছে, বা তোমাদের পরীক্ষায় এমনও কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমরা উত্তর কি লিখবে তোমরা জানো না। আমি এটা না বোঝালে তোমাদের বইয়ের ভুলটা কখনো বলতেই পারবো না। তো প্রথম যেটা, যদি কোনো প্রশ্নে সংজ্ঞা দাও, আর কোনো একটা প্রশ্নে বলে কাকে বলে, মানে ধরো আমি বললাম আলো কাকে বলে, আর একটা প্রশ্ন করলাম আলোর সংজ্ঞা দাও, দুটোর উত্তর কি একই? সেম উত্তর কি হবে দুটোই? প্রশ্ন কিন্তু আমি ডিফারেন্ট টাইপ করেছি। একটাই বলেছি সংজ্ঞা দাও, একটাই বলেছি কাকে বলে। দুটো কি একই উত্তর? হ্যাঁ কি না? তোমরা বলো। প্রশ্ন ডিফারেন্ট টাইপস। হয়তো তোমরা ভাবছো হ্যাঁ একই তো, একই তো, এরকম তো করেছি আমরা, সংজ্ঞা এরকম দাও, যখন কাকে বলে এরকম বলেছি, একই সেম দিয়েছি। কিন্তু ভাই, জিনিসটা সেম না, কখনোই সেম না। কারণ ডেফিনেশন আর কাকে বলে এটা কিন্তু কখনোই সেম জিনিস না। কিছুটা মিশলেও তাদের মাঝে কিন্তু সামান্য গ্যাপ আছে। সেই গ্যাপটাই কিন্তু আমি তোমাদের আজকে বোঝাবো। অর্থাৎ তোমরা ক্লাস 9-এ, আমি কোশ্চেনটাতেই আসি, বড় কোশ্চেনটাতে আসি। কোশ্চেন হলো এটা, আলোর সংজ্ঞা দাও। তোমরা কি বলবে? আলো হলো এক প্রকার শক্তি, তারপরে যা বস্তুকে দর্শনে সাহায্য করে, যা কোনো বস্তুকে দর্শনে সাহায্য করে, এটাই তো। যা কোনো বস্তুকে দর্শনে সাহায্য করে এটাই তো আলো, তোমরা বলবে এটা, তাকে আলো বলে। এটা কিন্তু সংজ্ঞা হলো না, ঠিক আছে, এটা কিন্তু সংজ্ঞা না। এখানে প্রথম ডাউট যেটা,
আলো এক প্রকার শক্তি, মানে আলো আসলে শক্তি? আলো একটা এনার্জি? কে বলেছে তোমাদের আলো এনার্জি? এনার্জি আবার আলো, এটা কি? কোশ্চেনের অ্যান্সার জেনে নাও, কোশ্চেনটার অ্যান্সার জেনে নাও। কেউ বলবে না এটা তোমাদের আগে, ঠিক আছে? আমি আশা করি এটা কেউ বলেনিও তোমাদের আগে, যেটা আজকে আমি বলতে চলেছি। অ্যান্সার হলো এটা। প্রথম প্রশ্ন লেখো, আলো কাকে বলে? না, আলো কাকে না, আলোর সংজ্ঞা দাও, অর্থাৎ আলোর ডেফিনেশন দাও। আলোর সংজ্ঞা দাও, উত্তরে লেখো, অ্যান্সার লেখো। দেখো, আলো কিন্তু এক প্রকার শক্তি না, আলো কোনো শক্তিই না। উত্তরটা লিখলেই তোমরা বুঝতে পারবে কি লেখা আছে। দেখো, যে শক্তি, বা এরকম লেখো, শক্তি যা বস্তুকে দর্শনে সাহায্য করে। সাহায্য করে, সেই শক্তির নামই হলো আলো। মানেটা বুঝি, দেখো, আসলে আলো কোনো শক্তি না। যে শক্তিটা এনার্জি বিভিন্ন টাইপে কাজ করছে, এটা আমরা জানি, বিভিন্ন ভাবে কাজ করছে। তো যে শক্তিটা দর্শনে সাহায্য করছে, সেই শক্তির নামটাই হচ্ছে আলো। আলো কোনো শক্তিই না, ঠিক আছে? এবার ভাববে এরকম হামবড় গল্প দিয়ে যাচ্ছে তুমি, হ্যাঁ, ভুলভাল বলে যাচ্ছ, আমরা বিশ্বাস করে নেবো? তো তুমি এখানে সোর্সটা কোথায় তোমার? তো প্রথমে বলি, সোর্স যদি জানতে চাও, তোমাদের একটা কথা জেনে রাখো, তোমাদের এই বাংলাতে কোনো বই ছিল না, সমস্ত ইংলিশ অথর যারা ছিল না, তারা বই লিখেছে। সেখান থেকে লেখাটা ট্রান্সলেশন হয়ে তোমাদের কাছে এসছে, তোমাদের বইতে এসছে। এবারে ট্রান্সলেশন যারা করেছে সেখানে কিছু মিস্টেক্স করেছে তারা, আর সেই মিস্টেক্স এর মধ্যে এটা একটা। এরকম অজস্র মিস্টেক আছে, অজস্র আছে। যেমন তোমাদের যদি এখন প্রশ্ন বলি, তাপ কাকে বলে? বলো কি বলবে? তাপ এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়। একদম ভুল। এটা কিন্তু তাপ কাকে বলে যদি বলে, ঠিক আছে, অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু যদি সংজ্ঞা যদি বলে, সংজ্ঞা যদি বলে না, এটা ঠিক না, এটা ঠিক না, বা কাকে বলার ক্ষেত্রে ঠিক হবে না। কারণ তাপ কোনো শক্তিই না, কিন্তু কি আমরা করে এসেছি। এবার যদি তোমরা ভাবছো, তাহলে যদি আমাদের পরীক্ষায় এখন কোশ্চেন আছে যে আলোটা কি একটা শক্তি, এর যদি প্রশ্ন আসে, তাহলে কি লিখবো? এবার দেখো, প্রথমত এবার যদি বলি, আমি আমি প্রথমেই বলেছি যে আমি ধূপ নিয়ে কেন উপস্থিত হয়েছি, কারণ আমি একা বললে এটা হবে না, তোমাদের বইতে এখন আসেনি এই চেঞ্জটা, ঠিক আছে? তাই আমি একা যদি এই চেঞ্জটা তোমাদের বলি এখন, কখনোই তোমরা পরীক্ষায় এটা লিখলে নাম্বার পাবে না। তোমরা যেটা পড়েছো ওটা লিখলে নাম্বার পাবে, কিন্তু নলেজটা সেট আপ করে রাখো নিজের মাথায়, এটাই। কিন্তু তোমাদের তো এক্সামে নাম্বার পেতে হবে, তাই ভুলই করো, ঠিক আছে, ভোগো। আবার কি বলবো, আমিও এসছি এরকম ভাবে ভুগে, তোমাদের টাইমে আমিও এরকম ভুল করে এসছি, এখন শিখেছি, তাই তোমাদের বলছি। তো তোমাদেরকেই বলছি, আসলটা শিখে নাও আর ভুলটা লেখো। এটা আমার বলতে কোনো দ্বিধা হচ্ছে না, কারণ তোমাদের এখন নাম্বার পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আরে হ্যাঁ, আলো এর কাকে বলে প্রশ্ন এটা আসবে না, কিন্তু যদি তুমি না জানো আলো কি, করবেটা কি? ঠিক আছে, কখনো নিজের লাইফে আলোটাই আনতে পারবে না আলো না জানলে। এবারে এই চ্যাপ্টারের বেসিক বেসিক জিনিস যেগুলো আজকের ক্লাসে বলবো, অর্থাৎ আলো তো এটা হলো। এবারে তোমার যদি বলি এখন, ভালো প্রশ্ন কিন্তু, এরকম ভাবোই তোমরা এরকম প্রশ্ন, আচ্ছা আয়না কাকে বলে, বা আয়নার সংজ্ঞা দাও। ভাববে আজকে মনে হয় উড়নচণ্ডী, একদম মাথা পুরো বিগড়ে গেছে, সব জিনিসেই সংজ্ঞা, হবে হবে সমস্ত কিছুরই সংজ্ঞা দেওয়া যায়। এটা তোমাদের জন্য কাজ থাক, তোমাদের জন্য থাক, কমেন্টে লেখো তোমরা কে কি জানো, নিজেরা লেখো। তারপরে আমি পরের ভিডিওতে বলবো যে কারেক্ট ডেফিনেশনটা কার ঠিক হয়েছে, বা যদি যেটা তোমরা যদি না বলতে পারো অবশ্যই আমি বলে দেবো, ঠিক আছে? এবারে এক্ষুনি যেটা বললাম না, আমি যেটা বললাম যে দর্পণ, তো দর্পণ স্পেশালি দুটো টাইপ হয়, স্পেশালি দুটো টাইপ হয়।
লেখে না এটা, ভালো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। দর্পণ দুটো টাইপ হয়, তোমাদের চ্যাপ্টারে করাচ্ছি এবারে। ওটা আসলে আউট অফ সিলেবাসও না, কোনো আহ বইয়ের অন্তর্গত না। তোমাদের শুধু মেমোরিটা, সেট আপটা আমি ক্রিটিক্যালি ভাবনার জন্য ওটাকে বললাম, ঠিক আছে? এটার কোনো বিশেষ কোনো ভিত্তি ছিল না, না বলার কারণ আমি হচ্ছে তোমাদের কখনো চাইবো না ভুল শেখো তোমরা, আমি চাইবো তোমরা কারেক্টটা শেখো। হ্যাঁ অবশ্যই পরীক্ষার পারপাসে ভুল লিখতে হবে, আর ভুল লিখলে নাম্বার পাবে, ঠিক আছে? আমি এটা কি বলবো, এটা এরকম হয়ে গিয়েছে, তোমরা ভুল লিখলে নাম্বার পাবে, শুধুমাত্র ওইটার ক্ষেত্রে বলছি। বাকিগুলো যেগুলো করাবো পুরো একদম অ্যাকুরেট আছে, কোনো ভুল নেই, ঠিক আছে? আর যতটা আমি দেখেছি কিছু এরকম ভুল আছে, তোমরা বুঝতেই পেরেছো, তাপের সংজ্ঞাতে ওখানেও কিছু ভুল আছে, গন্ডগোল আছে, এরকম আরো কিছু আছে, ঠিক আছে? পরে আবার ডিসকাস করবো, চলো এখন। এখন দেখো, দর্পণ দু রকম। একটা একটা হচ্ছে ফার্স্ট সমতল দর্পণ। সমতল দর্পণ যেটা তোমরা জানো, তোমরা এই যে যারা মেয়েরা বা ছেলেরা যদি বলি, যারা আয়না নিয়ে সামনাসামনি এই যে লিপস্টিক লিপস্টিক তারপর হচ্ছে নেল পলিশ এইসব নিয়ে আয়নার সামনে নাটক করো, নাটক বলছি না আমি, অবশ্যই এটা দরকার, ঠিক আছে? মানে যেটা তোমরা করে থাকো ওটাই, ঠিক আছে? ওই যে আয়নাটা পুরো প্লেন না, পুরো প্লেন, ওটা হচ্ছে সমতল দর্পণ। আর আর কিছু জায়গাতে আমি ছবি রেখে দেবো কোথায় কোথায় আছে এমন দর্পণ দেখতে পাই। আর একটা হচ্ছে গলীয় দর্পণ, বলে এটা তো শুনিনি, আমি বলে দেবো, সব বলে দেবো। গলীয় দর্পণ, ঠিক আছে? গলীয় দর্পণ স্পেশালি দুটো টাইপ হয়, দুটো টাইপ। একটা হচ্ছে, এবার তোমার নাম শুনেছো, এবার তোমরা পুরো ক্লাস 10 পড়ার সময় এই নামগুলো শুনেছো। একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে সমতল দর্পণ, ঠিক আছে? এটা তোমরা এক সেকেন্ড একটু ভুল দিলাম আমি, সমতল না, উত্তল উত্তল উত্তল। আসলে এরকম হয়ে যায় মাঝে মাঝে, একটা ভিডিও এরকম হয়েছিল, সে আমি একটাই ভিডিও বানিয়েছি ক্লাস 5 এর জন্য, ঠিক আছে? সেই ভিডিওতে আমি দেখিনি, মানে মানে এডিটিং যখন করি তখন লক্ষ্য করিনি, সে একটা ডিজিট আমি ভুলে গেছি, পুরো অঙ্কটাই পুরো ভুল গেল, ঠিক আছে? তাও পোস্ট হয়ে গেছিল, ভাগ্যিস একটা বাচ্চা দেখেছে, দেখে বলেছে, ঠিক আছে? না বললে ভিডিওটা তুলতাম না, তো ভিডিওটা ওরকম থাকতো, তো ভুলই থাকতো ওটা। তো যাই হোক, যে বলেছো অবশ্যই ভালো করেছো, ঠিক আছে? এরকম ভুল ধরতেই হবে, ভুল না ধরলে আমারও শিক্ষা হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, অবতল দর্পণ আর উত্তল দর্পণ, এটা কি স্পেশালি, এটা কি? আচ্ছা, তোমরা টোটো গাড়ি দেখেছো? টোটো গাড়ি ছবি আঁকি একটা, চলো টোটো গাড়ির ছবি আঁকা যাক, ঠিক আছে? টোটো গাড়ির ছবি আঁকা যাক। আচ্ছা, গাড়ি কেমন দেখতে হয়? কিছুটা এরকম তো না, এরকম ভিডিও দেখতে। আচ্ছা আমি আঁকছি, ঠিক আছে? বলবে কেমন আঁকছি আমি। টিং 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 টিং। চলো এবারে এটা, দেন এখানে এটা কি ছিল? হ্যাঁ এটা, এটা কি গাড়ি হচ্ছে আমি নিজে জানি না, বুঝতে পারছি না, যাই হোক, ঠিক আছে? এবারে এই এই এটা হচ্ছে ড্রাইভারের সিট, ওকে, ড্রাইভার বসে থাকে, এবারে তোমার প্যাসেঞ্জার বসে থাকে, প্যাসেঞ্জার বসে থাকে এখানটায়, ঠিক আছে? প্যাসেঞ্জারের সিট এগুলো, ঠিক আছে? এটা টোটো গাড়ির ছাদ, ওকে ওকে, ফাইনালি এটা কিন্তু পুরো ফুলফিল কমপ্লিট হলো না কিন্তু, এটা দ্বারা কিন্তু পুরো একটা টোটো গাড়ি কিন্তু আঁকা গেল না। যদিও আমি চেয়েছিলাম ভালো করে আঁকতে, কিন্তু কেন জানি না আমার আঁকাটা আজকে ভালো হলো না, ঠিক আছে? যাই হোক যাই হোক, এবার দেখো যেটা আবার মেন জিনিস, তোমরা দেখবে টোটো গাড়ির এখানটায় এক ধরনের আয়না থাকে, মানে যে রয়েছে বসে, ড্রাইভার যে রয়েছে, যে ভোঁদা ড্রাইভার হোক বা যে কোনো ড্রাইভার হোক, কোনো ড্রাইভারের কথা উল্লেখ করে বলছি না, ফানির জন্য, নর্মাল ফানের জন্য এটাকে বলছি। ধরো সে বসে চালাচ্ছে, ঠিক আছে? ধরো সে বসে চালাচ্ছে, ধরো ঠিক আছে, বসে চালাচ্ছে। এইখানে যে আয়না দেখতে পেয়েছে না, এই আয়না দু রকম হয়, দু রকম আয়না দেখতে পাবে, দেখবে ড্রাইভারদের দেখে না, দু রকম আয়না দেখে। একটা, এখন যেগুলো গাড়ি দেখবে টোটো গাড়িগুলো, দেখবে একটা আয়না আছে, কিছুটা দেখবে যেন উপর থেকে উঠে আসেছে, মানে কেন, মানে তুমি যদি হাত বুলো, যদি হাত ওই আয়নাটার গায়ে হাত বুলিয়ে দেখো, দেখবে যে কেমন যেন ঢিবির মতো হয়ে উঠে এসছে, এরকম আয়না দেখবে ভিজুয়ালাইজেশন, আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, এরকম আয়না। আর এক প্রকার আয়না দেখবে, যে আয়নাটা দেখবে কেমন হতো, যেন তুমি যে হাত বুলাও, দেখবে ভিতরে যেন হাত এরকম ভিতরে যেন, মানে বোলানো যাচ্ছে ভিতরে, ঠিক আছে? ভিতরে বোলানো যাচ্ছে হাতটা। এটার ক্ষেত্রে কি ছিল, যেন আয়নাটা উঠে এসছে বাইরের দিকে, একটু বেরিয়ে এসেছে। আর এটার ক্ষেত্রে, অন্যটার ক্ষেত্রে একটু আয়নাটা ভিতরে ঢুকে এসছে, ঢুকে গেছে। এরকম দু রকম টাইপের আয়না এখানে রাখে,
ঠিক আছে, এই ড্রাইভার এত উঁচুতে থাকে না, ঠিক আছে, দুরকম আয়না থাকে। তো এই যে আয়নাটা না স্পেশালি টোটো গাড়িতে এখন করে কথা বলছি, যে আয়নাটা থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ। এই আয়নাটা আসলে এই দর্পণটা, উত্তল দর্পণ। আর আর এটা থাকে যদি বলি আমি, যদি বলি এটা তোমার এতে চামচ না, চামচ, এটা চামচ তাই হলোটাই, হ্যাঁ, যাই হোক হয়েছে, ধরো ধরে নাও এটা চামচ, ঠিক আছে, চামচ। এক সেকেন্ড, এক সেকেন্ড, একটু ভালো করে আঁকি, কারণ পরে তোমরা দেখাবে তোমার বাবা মাদের, দেখো কেমন দাদা ছবি এঁকেছে, ঠিক আছে, ছবি আঁকতে জানে না, ঠিক আছে, তো সেই রকম যেন শিকার আমি না হই, চলো একটা ভালো ছবি এঁকেছি, চলো। এই যে চামচ, চামচে দেখবে ভিতরে এই যে তলটা, যে কেমন একটু খালা মতো থাকে না, যেখানে আমরা কিছু কাটাই, কাটিয়ে তুলি কিছুটা, ঠিক আছে, এইখান থেকে খালা মতো থাকে। তো ওই যে তলটা, ওই যে চামচের তলটা, ওটা হচ্ছে কিন্তু অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। এবারে এবারে বিশেষ কিছু এদের এদের এবার নর্মাল ডায়াগ্রামটা কেমন কেমন দেখতে, আমরা যে ছবিটা আঁকি কেমন দেখাচ্ছি আমি, এটাকে মুছে দিই, মুছে দিয়ে দেখাচ্ছি। দেখো এই এই সে অবতল দর্পণটা না, এটাকে হচ্ছে যদি আমি ডায়াগ্রামে দেখি এই রকম দেখতে, এটা হচ্ছে আসলে এই দর্পণটা। এবার দেখো আমি বাইরের দিকে এরকম খোঁচা খোঁচা দাগ দিচ্ছি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটা, এর কারণ হচ্ছে এটা একটাই কারণ, ভিতরের দিকটা মসৃণ, বাইরের দিকটা অমসৃণ। দেখো তোমরা যে আয়না দেখেছো, ঘরে যে আয়না থাকে না, ছোট যে আয়না যেগুলো দেখেছো তো, একটা দিক সমতল, ওটা মসৃণ হয় না, আর ওই দিকে তো আমরা দেখি, আর উল্টো দিকটা কিন্তু অমসৃণ হয়, কাঠ দিয়ে মারা থাকে এবং অনেক কিছু আঠা দিয়ে লাগানো থাকে, যার জন্য ওপারে আলো যেতে পারে না, ঠিক আছে। তো তো এবার প্রশ্ন, দর্পণ কাকে বলে, বা দর্পণের সংজ্ঞা দাও, দর্পণের ডেফিনেশন কি, ঠিক আছে, বলবো, না থাক থাক তোমরাই বলো ওটা, ঠিক আছে, কমেন্টে কাঁপাও, কমেন্টে কাঁপাও, কমেন্টে কাঁপাতে হবে এটা, ঠিক আছে, কমেন্টে বলতে হবে উত্তরটা কি হবে, তবে তো, তবেই তো ক্লাসের একটা মান একটা বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণটা কেমন দেখতে, একে যদি আমি ডায়াগ্রাম অনুযায়ী দেখি, একে দেখতে এরকম, একে দেখতে এরকম, ঠিক আছে, একে দেখতে এরকম, এইরকম, মানে ডায়াগ্রামটা আঁকা হয় এইভাবে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যার যার এই দিকটা, দেখো উত্তল বলতেই যে উঠে এসেছে, যে দিকটা উঠে এসেছে ওই দিকটা মসৃণ, আর অন্য দিকটা যেটা অবতল ঢুকে গেছে ওই অবতল দিকটা অমসৃণ। আর এর ক্ষেত্রে অবতল বলতে, অবতল দর্পণ বলতে অবতল দিকটা মসৃণ আর উত্তল দিকটা অমসৃণ। তোমাদের এক্ষুনি যদি বলে অবতল দর্পণ কাকে বলে, বলতে পারবে না, যে দর্পণের, যে গলীয় দর্পণ, অবশ্যই অবতল দর্পণটা গলীয় দর্পণ বা উত্তল দর্পণটা গলীয় দর্পণ, তাহলে কি বলবে, যে গলীয় দর্পণের, যে গলীয় দর্পণের অবতল দিকটা মসৃণ এবং উত্তল দিকটা অমসৃণ, তাকেই বলছে অবতল দর্পণ। এবার বলো এটা কি বলবে, যে গলীয় দর্পণের, অবশ্যই গলীয় দর্পণ, হ্যাঁ তো গলীয় তল রয়েছে, গলীয় দর্পণ, তাহলে যে গলীয় দর্পণের উত্তল দিকটা মসৃণ এবং অবতল দিকটা অমসৃণ, তাকে কি বলে, উত্তল দর্পণ, অবশ্যই, ঠিক আছে, হলো এটা। এবার নেক্সট নেক্সট, এবার এদেরকে এদেরকে কিছু যদি আমি একটু আকারে ভাঙি, এদের কিছু প্রপার্টি বলবো আজকে, আজকে বিশেষ কিছু বলবো না, কারণ আজকে প্রথমে শুরুতে আমি বড় একটা জ্ঞান দিয়েছি। এবার দেখো পড়াচ্ছে মানে সে জ্ঞান দেবেই, ঠিক আছে, এমন কোনো টিচার নেই যে জ্ঞান ছাড়া পড়াবে, জ্ঞান অবশ্যই দিতে হবে, কারণ টিচার ফ্রিতে, মানে টিচারের মতো অন্য কেউ ফ্রিতে কেউ জ্ঞান জ্ঞান দেয় না, আর এটা আমাদের দিতেই হয়, ঠিক আছে, এটা আমাদের পেশায় রয়েছে, তাই এটা দিতেই হবে, না দিলে হবে না। এবারে এবারে দেখো, এবারে প্রশ্ন, প্রশ্ন এটা প্রশ্ন না, আমি নর্মাল বলবো, কারণ এখান থেকে কোশ্চেন যা করালাম শুধুমাত্র তোমাদের বেসিক নলেজটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, যা করাচ্ছি এটা বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য, কারণ এর পরের ক্লাস থেকে আসল মেন মেন ফান্ডা আসবে, যেগুলো তোমাদের পুরোপুরি, মানে কি বলবো, মাধ্যমিকের জন্য বা বলতে পারি এক্সামের জন্য ব্যাপকভাবে ইম্পর্টেন্ট হবে, ব্যাপকভাবে, ঠিক আছে। নেক্সট এবারে দেখো, এবার দেখো যদি আমি একটা দর্পণের ছবি আঁকি, কেমন দর্পণ না, দুটো দর্পণ নিচ্ছি, এটা কি দর্পণ বলবে তোমরা, একটুখানি আগেই করালাম এটা, বলো এটা কি দর্পণ, এটা অবতল দর্পণ, ওকে ফাইনাল। এটা কি দর্পণ বলো, এটা কি দর্পণ বলো, আচ্ছা আমি একটা দর্পণের ছবি আঁকি, এই একটু মাঝখানে করি, ঠিক আছে, একটু এই পারে দিয়ে করি, এখানে করি, হ্যাঁ, এবার ঠিক হয়েছে, এটা কি দর্পণ, অবতল দর্পণ, ওকে ওকে ওকে, চলো এটা ওটা কি দর্পণ বলো, এটা কি দর্পণ,
এটা এই এক সেকেন্ড সরি, এটা হচ্ছে উত্তল দর্পণ। ওকে, এটা উত্তল দর্পণ। হ্যাঁ, তো এটা উত্তল দর্পণ। এবারে বলো, এই দর্পণটাকে যদি আমি এরকম ভাবে টেনে সোজা করে দিই, সোজা করে দিই, তোমরা ফিতে দিয়ে মাপতে পারবে না? বলো, ফিতে দিয়ে এটাকে মাপতে পারবে না? হ্যাঁ কি না? বা চোখে দেখে বলো, নর্মালি বলো, এই যে দর্পণটার যে তলটা রয়েছে না, এই যে দর্পণের যে দৈর্ঘ্য, এতটা যে দৈর্ঘ্য রয়েছে, এখানে যদি ফিতে দিয়ে মাপি, এই যে মাঝখানের বিন্দুটা না, মাঝখানে একটা বিন্দু পাবো তো একটা নিশ্চয়ই, দর্পণটার মাঝামাঝি একটা পয়েন্ট পাবো না? হ্যাঁ কি না? এরও ক্ষেত্রে পাবো না? এরকম একটা মাঝামাঝি পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে মেরু। এই পয়েন্টটার নাম হচ্ছে মেরু। ঠিক আছে, পয়েন্টটার নাম হচ্ছে মেরু। ওকে, যে কোনো দর্পণের ক্ষেত্রে, যে কোনো দর্পণের ক্ষেত্রে যদি সমতল দর্পণও বলে, এরকম দর্পণ দিল, এই মাঝখানের বিন্দু তাকে বলছে আসলে মেরু। এটা হচ্ছে মেরু। ওকে, এটা তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, তো এবার দেখো, এই দর্পণটাকে, এটা গোলীয় দর্পণ তো, যদি আমি এটাকে আস্তে আস্তে এরকম যদি আঁকি, মানে এর সাইডটাকে যদি একটু আঁকি, কেমন হয় বলতো? একটা গোলাকার হবে না? হ্যাঁ কি না? এটা যদি একটু আঁকি এরকম ভাবে, এটা একটু গোলাকার মতো আকৃতি ধারণ করবে না? বলো, এর যে গলীয় তলটা, এই যে গলীয় তল, ভালো করে বোঝো, বোঝাবো, এক্ষুনি বোঝাবো। দেখো, এটাকে আমি এঁকে নিই, বোঝাবো। এটা কেমন ধারণ করবে? এটা গোলাকার আকার ধারণ করবে না? এবারে দেখো, এই পুরো একটা গোলাকার আকার যে ধারণ করছে এটা, সেই গোলাকার আকারের মধ্যে এইটুখানি একটা অংশ না, মানে একটা পুরো গোলাকার যে অংশ রয়েছে, গোলাকার অংশ, তার মধ্যে এই যে কালি দিয়ে আঁকা যেটা, মানে এই রং দিয়ে, চক দিয়ে, এইটুখানিটা একটা এই গোলীয় তলের অংশ না? মানে এই পুরো গোলাকার তলটার এই যে দর্পণটা একটা পার্ট না? এর ক্ষেত্রে একইভাবে বলতে পারি, পুরো গোলাকার যে তলটার এই দর্পণটা একটা পার্ট না? ঠিক আছে, তো যেহেতু এটা পুরো গোলাকার, অবশ্যই অবশ্যই এর মাঝখানে একটা পয়েন্ট আছে না? হ্যাঁ কি না বলো? কারণ এটাকে কেন্দ্রবিন্দু বলি তো, আমরা কেন্দ্রবিন্দু বলি তো। যদি আমি এটা বৃত্তের স্ট্রাকচারে বা গোলকের স্ট্রাকচারে ভাবি, এটাকে কি বলে? কেন্দ্র বলে না? হ্যাঁ কি না? কেন্দ্র বলে তো। তো তো বলো, এই তলটা কেমন তল? বাঁকা তল। হ্যাঁ, তো এটা এই তলটা বা এই যে দর্পণটা কেমন? বাঁকা না? তো এই বাঁকা তলের যে কেন্দ্র, বাঁকা তলের যে কেন্দ্র, মানে একটা অবতল দর্পণ বা গোলীয় দর্পণ যা বলি, সেটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, কি ভিজুয়ালাইজেশন হচ্ছে ভালো করে, তার যে কেন্দ্র, সেটাকে বলে এই যে কেন্দ্রটা, আমি বরং একসাথেই আঁকি জিনিসটাকে, একসাথেই আঁকি। এই যে কেন্দ্রটা, যে কেন্দ্রটা আমরা পাচ্ছি এখান থেকে, এই যে কেন্দ্রটা, বা যদি এটার ক্ষেত্রেও বলি, এই যে কেন্দ্রটা, দুটো কিন্তু সেম, দুটো কিন্তু সেম, নাম হচ্ছে এদের বক্রতা কেন্দ্র। বাঁকা তলের যেহেতু কেন্দ্র, তাই নাম বক্রতা কেন্দ্র। বলো, ভিজুয়ালাইজেশন ভালো হচ্ছে তো? হ্যাঁ কি না? মানে মাথায় মগজে ঢুকছে জিনিসটা, জিনিসটা ঢুকলে ব্যাস, আর কিছু ভাবতেই হবে না, চ্যাপ্টারে ডন হয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টারে ডন হবে, আর কিছু ভাবতেই হবে না। নেক্সট, এবার দেখো, নেক্সট, এবার দেখো, এবার দেখো, ভালো করে দেখো, এই যে দর্পণটা, ঠিক আছে, এটা কি মেরু বলে, এটা কি বলে? বক্রতা কেন্দ্র। আচ্ছা দেখো, আমরা এমন একটা সরল রেখা, সরল রেখা কেমন দেখতে হয়? এটা তো একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন। তো এমন একটা সরল রেখা টানতেই পারি তো, এমন একটা সরল রেখা টানতেই পারি, বলে কেন টানবো? আরে বাবা, একটু পড়তে হবে, ঠিক আছে। আসলে এটা টানার মেন কারণ হচ্ছে, ঠিক আছে, কিছু জিনিস তোমাদেরকে এরকম ভাবে বোঝানো, মানে ডিপলি, কারণ এটার দ্বারা কিন্তু পরে তোমরা কিছু এখান থেকে অঙ্ক আসবে, করবে, এবং ফাটাফাটি ভাবে কোনো প্রশ্ন, মানে কোনো গাণিতিক কিছু না করেই তার উত্তর বলে দেবে, ক্যালকুলেশন না করে। তার জন্য কিন্তু আমি এত কিছু বলছি, আমার এত কিছু বলার কারণ হচ্ছে ওটাই। ঠিক আছে, তো দেখো, এই যে কেন্দ্র, বক্রতা কেন্দ্র, আর এই যে মেরু, দেখো, এটাকে যদি ফার্স্ট ফার্স্ট দেখো, আচ্ছা এটাকে কি বলো? এটাকে কি দেখতে বলো? এটা কি বলো? এটা হচ্ছে একটা ডিম না? ডিম না, মানে ডিম্বাকার আকৃতি হলেও, যদি আমি একটা বৃত্তের স্ট্রাকচারে ভাবি, একটা বৃত্ত তো ওটা, তো বৃত্তের এটাকে কি বলে? কেন্দ্র তো, হ্যাঁ কি না বলো? কেন্দ্র। আর এই যে বৃত্তাকার যে যে তল, এই যে পুরো ধারটা, এইটা এটা 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 কি বলে?
পরিধি বলে না? তো আমরা যদি বৃত্তের এই কেন্দ্র আর পরিধিকে এরকম ভাবে যোগ করি, ধরো এরকম ভাবে পরিধির উপরে একটা বিন্দু নিয়ে যোগ করলাম, বা ধরো এরকম এটা কেউ টানলো, কেউ ধরো এরকম টানলো, কেউ ধরো এরকম টানলো, কেউ ধরো এরকম টানলো। তো এগুলো কি? যে স্পোক গুলো, যে স্পোক গুলো, এগুলো কি? ব্যাসার্ধ বলে না? হ্যাঁ কি না? ব্যাসার্ধ বলে তো? হ্যাঁ কি না বলো? তার মানে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এইটা যাচ্ছে একটা পরিধি, যেহেতু পরিধির পুরো একটা অংশ, এই বিন্দুটা আর এই বিন্দু যদি যোগ করি, অবশ্যই এটার ব্যাসার্ধ এটা, হ্যাঁ কি না? অবশ্যই এটা ব্যাসার্ধ। এবারে যদি এটাকে আর এটাকে যোগ করি, অবশ্যই এটা ব্যাসার্ধ, হ্যাঁ কি না? এমনকি তোমরা যদি চাও এখান থেকে এটাকে যোগ করতে পারো, এখানে এইটাকে যোগ করতে পারো এরকম ভাবে, এটাকেও করতে পারো আলাদাভাবে, কেউ যদি চাও করতেই পারো, তাতে কোনো কেউ বাধা দেবে না, ঠিক আছে? এটাকেও কেউ করতে পারো, এরকম ভাবে করতে পারো, করতেই পারো, কেউ এখানেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি মেন বোঝাতে চাচ্ছি, এই যেগুলো আমি আঁকছি বা এগুলো আঁকছি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বাঁকা তল, বাঁকা তলের ব্যাসার্ধ, অর্থাৎ এগুলোকে বলে বক্রতা ব্যাসার্ধ। মানে কি? যদি বলে গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ আসলে কি, যে কোনো গোলীয় দর্পণের তার বক্রতা কেন্দ্র আর গোলীয় তলের মধ্যে যে কোনো বিন্দু যোগ করো, যোগ করো, যে সরল রেখাংশ পাবে সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এইগুলো, এইগুলো, বা এখান থেকে যদি এইটাকে এটাকে বলছি না, ছাড়ো, অতটা বললাম নেই, ধরো এইটাকে বললাম, বা এটাকে বললাম, বা এটাকে বললাম, এগুলো সব কি? এই টিক মার্ক গুলো কি আসলে? এগুলো হচ্ছে বক্রতা, মানে বাঁকা তলটার, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধ। শুধুমাত্র টার্ম গুলো শোনো, সংজ্ঞা জানতে হবে না, সংজ্ঞা পড়ে না, সংজ্ঞা জানতে হবে না, ঠিক আছে? টার্ম গুলো শোনো, টার্ম গুলো শুনলেই কিন্তু মাথায় ঢুকে যাবে সমস্ত কিছু। আর হ্যাঁ, যদি কেউ চাও যে সংজ্ঞাগুলো লিখে নিতে, আমি যেমন বলছি লিখে নিতে পারো। কেউ বলেনি যে তোমার বইয়ের মতো লিখতে হবে, কেউ বলেনি। তোমরা যেটা ভাবছো সেটাকেই লেখো, বা যেটা শিখছো ওটাকেই লেখো, ঠিক আছে? কোনো ঢপবাজি আমি কথা দিচ্ছি না কিন্তু, ফাটাফাটি ভাবে শুধু এইগুলোকেই করো, বিশেষ যেটা বলছি আমি, ঠিক আছে? নেক্সট, নেক্সট, এবার দেখো, এবার দেখো, আমি এটাকে বড় ছবিটাকে গেজিয়ে গিয়েছি এতগুলো আঁকার জন্য, আমি বরং এটাকে একটা নতুন একটা ছবি আঁকি, একে তারপরে আর একটা জিনিস বোঝাবো, ঠিক আছে? আরেকটা জিনিস বোঝাবো, এটাকে মুছে দিচ্ছি। চলো, চলো, নেক্সট নতুন যে জিনিসটা যেটা বোঝাবো সেটা হলো এটা। আচ্ছা ধরো উত্তর দর্পণ নিয়ে করছি না, আমি একটা দর্পণ নিয়েই করি, মাঝেই ছবি আঁকি, নিলে আমার মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, এটা আমার, আরে বাবা এটা গোল, বাঁকা হচ্ছে না, দেখো, দাঁড়া এক সেকেন্ড, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, হুস, হাট, এরকম হলে হবে? এই, এই, ঠিক আছে, ঠিক আছে, চলো, এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার তলটা, ঠিক আছে? চলো এবারে নেক্সট, এই তলের, এটা কি বলে? একটু আগে বললাম মেরু, এটাকে কি বলে বলো তো? এইখানে মাঝখানে একটা বিন্দু আছে, এখানে বক্রতা কেন্দ্র, এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র। আমি একটা ছবিতেই সবাই কি, তাহলে এটা বক্রতা কেন্দ্র। দর্পণটার নাম কি? ধরো দর্পণটার নাম হচ্ছে এম এন, নাম দিলাম, এটা এম এন দর্পণ, যার এটা হচ্ছে মেরু, নাম দিলে একটা ও নাম দিয়ে দাও। বলে কিছু কি কিছু প্রমাণ করবে নাকি? না না, কিছু করবো না, নাম, শুধুমাত্র নামগুলো দিচ্ছি আমি, ঠিক আছে? আর কিছু করছি না। আচ্ছা, আচ্ছা, এটা, এটাকে কি বলে? বক্রতা কেন্দ্র না? সেন্টার, সেন্টার, কেন্দ্র মানে সেন্টার, তো এটার নাম দিল সি, ঠিক আছে? এটার নাম কি তাহলে? এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। লিখে নাও, লিখে নাও, সবগুলো লিখে নাও, বক্রতা কেন্দ্র, ঠিক আছে? বক্রতা কেন্দ্র, সেম সেম ভাবে কিন্তু উত্তর দর্পণের ক্ষেত্রে, তাই আমি ওটা নিয়ে যাচ্ছি না। দর্পণ বলতে বিশেষ করে এই দর্পণটা নিয়ে বেশি ফাটাফাটি ভাবে কাজ হবে, অন্য কোনো দর্পণে অতটা কাজ নেই, ঠিক আছে? অন্য কোনো দর্পণে কাজ নেই। এবারে নেক্সট একটা কোশ্চেন নোট করে লেখো, নোট করে লেখো, এটা নোট করে লেখো, এই কোশ্চেনে কিন্তু পড়ে, ঠিক আছে? লেখো, সমতল, সমতল দর্পণের, সমতল দর্পণের, ঠিক আছে? সমতল দর্পণের, উম কি বলবো, কি বলবো, সমতল দর্পণের, উম হুম, বক্রতা ব্যাসার্ধ,
বক্রতা ব্যাসার্ধ অসীম। মানে কি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ পাওয়াই যাবে না, এটা বলছে। এটা বলছে কি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধই পাবে না। মানে মেন ফান্ডা হচ্ছে এটা, সমতল দর্পণ কেমন দেখতে, এরকম তো। সমতল দর্পণকে দেখতে এরকম। আয়নাকে আঁকছি, আয়নাকে এরকম দেখতে তো। একটা 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 খর্বাকার, মানে কেমন খাঁজকাটা খাঁজকাটা, আর একটা সমতল, ঠিক আছে, আয়নাকে এরকম দেখতে। আচ্ছা, এবারে আয়নাটা যদি আমি দেখি, বলো এই আয়নাটার ক্ষেত্রে এটা কোনো গোলকের অংশ কি? অংশ কি? ওর ক্ষেত্রে কোনো কেন্দ্রবিন্দু আমরা খুঁজতে পারবো? হ্যাঁ, যদিও আছে, অবশ্যই পাবো এটা, কিন্তু কি সেটা কোথায় আছে আমরা বলতে পারবো না। ঠিক আছে, কেউ খুঁজে বলতে পারবে না কোথায় আছে। তাই জন্য বলছে বক্রতা ব্যাসার্ধ অসীম। বা কেউ যদি এখানে বলে এর বক্রতা কেন্দ্র অসীমে আছে, সেটা বললেও কিন্তু হবে। সেম ব্যাপার বলছে। নেক্সট, নেক্সট। আচ্ছা, এবারে এটাকে কি বলে? এই ও আর সি কে যদি যোগ করে দিই, এটাকে কি বলে? আমি আর আঁকছি না ওটাকে, বক্রতা ব্যাসার্ধ বলে। এবারে আমি নতুন যেটা করাবো সেটা হচ্ছে এটা। দেখো, আমি একটা সরলরেখা টানতেই পারি তো, মানে দেখো এরকম একটা সরলরেখা টানছি, ভালো করে দেখো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি কিন্তু একটা বিশেষ, তোমরা এখন এগো না, এখন এগো না, এতটা যে এগোছো এগো না, এরপরে আমি যেটা আঁকছি এঁকে নাও। দেখো, আমি এটা এরকম সরলরেখা আঁকতে পারি, এরকম একটা সরলরেখা আঁকতে পারি, এমনকি কেউ ধরো এরকম আঁকতে পারে, কেউ এরকম আঁকতে পারে, কেউ এরকমও টানতে পারে, এরকম টানতে পারে, অসংখ্য এরকম ভাবে টানা যায়। কিন্তু হঠাৎ করে একজন, হঠাৎ করে একজন, তার মধ্যে একটা প্ল্যান এলো, সে কি করলো? কিচ্ছু না, সে অজান্তেই, তার অজান্তেই এমন একটা সরলরেখাকে টানলো, এমন একটা সরলরেখাকে টানলো, যেটা, এ বাবা এখানে এমন গুলিয়ে গেল, এটা এখানে এলো না, দাঁড়াও 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 দাঁড়াও, আমি ঠিক করে আঁকি। এমন একটা সরলরেখা আঁকলো, যেটা হঠাৎ করে তার অজান্তে বক্রতা কেন্দ্র দিয়েও গেল, এমনকি মেরু দিয়েও গেল, মেরু দিয়েও গেল। ভালো করে বোঝো, হঠাৎ করে এমন একজন সরলরেখা আঁকলো যেগুলো বক্রতা কেন্দ্র দিয়ে গেল এবং মেরু দিয়েও গেল। ব্যাস, এটা করা মাত্রই দর্পণের একটা দরজা খুলে গেল। দরজা বলতে এখানে কোনো দরজা নেই, মানে বলতে যাচ্ছি সায়েন্সের একটা পার্টে, এর হচ্ছে যদি বলি গেট খুলে গেল, ঠিক আছে, একটা দুয়ার খুলে গেল। ঠিক আছে, সেই দুয়ারের দ্বারা আসলে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু বিশেষ বিশেষ জিনিস আমরা প্রমাণ করে দিতে পারি। ঠিক আছে, অনেক কিছু করে দিতে পারি এই জিনিসটা দ্বারা। এবারে যেটা প্রশ্ন, তাহলে এই স্ট্রেট লাইনটার বিশেষ কোনো একটা নাম থাকবে না? একটা প্রধান ভূমিকা পালন করছে না, হ্যাঁ কি না বলো? একটা প্রধান ভূমিকা পালন করছে না? কারণ বাকিগুলো এমন এমন করে টানছিল লোকেরা, কি সব টেনে যাচ্ছে, কিন্তু হঠাৎ যখন এরকম ভাবে একটা টানলো, এইরকম ও দিয়েও যাচ্ছে, এক এমন একটা টানলো, এমনকি সি দিয়েও যাচ্ছে, বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে। ব্যাস, এর একটা প্রধান ভূমিকা এই দর্পণের ক্ষেত্রে কাজ করলো। এই জন্যই এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। বলো, নাম দেওয়া কি সার্থক হয়েছে? হ্যাঁ কি না বলো? এই নামটা দেওয়া কি সার্থক হয়েছে? প্রধান ভূমিকা পালন করছে, কেন কি রকম ভূমিকা পরে বলবো। ঠিক আছে, সমস্ত কিছু আছে, কি ভূমিকা পরে জানতে পারবে। তো প্রধান ভূমিকা এ পালন করছে, অন্যগুলো কিন্তু করছিল না, এ করছে, এই জন্য এর নাম প্রধান অক্ষ। ঠিক আছে, ক্লিয়ার কি জিনিসটা? পুরো পুরো জিনিসটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় নেক্সট জিনিসে যাবো আমি। ঠিক আছে, নেক্সট জিনিসে যাবো, চলো, চলো নেক্সট, চলো করা যাক। এটাকে মুছে দিচ্ছি আমি, এটাকে মুছে দিচ্ছি। ওকে 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 ওকে, চলো নেক্সট যেটা, নেক্সট যেটা, আমি অবতল দর্পণ নিয়ে করছি ফার্স্ট, তারপর অন্য দর্পণে যাব। ধরো একটা অবতল দর্পণ টানলাম, ট্যাক 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 ট্যাক, চলো, এটাকে বলছে মেরু। আর অবশ্যই এরকম একটা সরলরেখা রয়েছে, যেটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, ওকে ওকে ওকে, এটা হচ্ছে মেরু, নাম দিয়ে দেওয়া হচ্ছে, ও নাম দিয়ে দাও মেরু। আর এটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র, ধরো সি, সি। এবারে, এবারে সরল রেখা না, রশ্মি, রশ্মি, আলো মানে আসলে রশ্মি বোঝাচ্ছে, রশ্মি। তো রশ্মি গুলোকে এরকম ভাবে দেখানো হয়, আলোক রশ্মি কিরম ভাবে দেখানো হয়, এগুলো সব আলোক রশ্মি এরকম ভাবে দেখানো হয়। ঠিক আছে, আলোর যেগুলো যদি রশ্মি বলি,
তাকে দেখানো এইভাবে, মানে একদিকে তীক্ষ্ণ লেখা নেই, অন্যদিকে লেখা আছে, এগুলো হচ্ছে রশ্মি। ওকে, বা বা কেউ এরম ভাবে বলতে পারো, এরম ভাবে দেখানো হচ্ছে, এটাও কিন্তু রশ্মিকে বোঝায়, এটাও কিন্তু রশ্মিকে বোঝায়, এই জিনিসটাও কিন্তু রশ্মিকে বোঝায়। ওকে ওকে, তো এটার কাজটা কি? আমি একটা রশ্মি নিয়ে আঁকছি এখানটা, মানে ফার্স্ট এটা, এটা হচ্ছে তোমার হচ্ছে যদি আমি বলি আহ তোমার বলতে পারো ওয়ান, 1 নম্বর প্রপার্টি, প্রপার্টিস এর মধ্যে এটা 1 নম্বর। 1 নম্বর প্রপার্টিটা কি? যদি কোনো রশ্মি, যদি কোনো বা আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে এসে যায়, মানে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি এই দর্পণে পড়ে, তখন তখন সেই রশ্মিটা সেখানে কি হয় জানো? ও এই ভিতরে এরম ভাবে পাস করে, এইরকম ভাবে বেরোয়, ঠিক আছে? মানে গায়ে পড়া মাত্র এরকম ভাবে ছিটকে বেরিয়ে যায়। এখন বিজ্ঞানীরা দেখেছে এই বিন্দুটা না একটা স্পেশাল বিন্দু, অর্থাৎ এই যে বিন্দু, যদি এটার নাম দিই এফ, যদি এটার নাম দিই ধরো এফ, কেন এফ নাম নিলাম পরে বলবো, এফ যদি নাম দিই, এটা স্পেশাল বিন্দু। মানে এরকম সরল রশ্মি যদি ধরো, আরেকটা আঁকছি আমি নিচ থেকে আঁকছি, ধরো ধরো নিচ থেকে আঁকছি একটা, পড়লো, বিজ্ঞানী বলছে যে কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে সে কোনো দর্পণে পড়ে, গলীয় দর্পণে পড়ে, সে সব সময়ের জন্যই, এই অবতল দর্পণে বলছি, অবতল দর্পণে যদি পড়ে, সে পাস করবে এই এফ দিয়ে, মানে এও সেম ভাবে এরম ভাবে পাস করবে, এও সেম ওই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, সেম ওই বিন্দু দিয়ে যাবে। তোমরা যদি ভাবো যে আচ্ছা নিচ থেকে হচ্ছে, উপর থেকে একটা আরেকটা আঁকো, তো আরেকটা আঁকো, তো যদি উপরে যদি আরেকটা আঁকি, উপরে যদি আরেকটা আঁকি আমি, উপরে যদি আরেকটা আঁকি, এই রশ্মিটা, এও কিন্তু ঘুরে ফিরে ওই একই বিন্দু দিয়েই পাস করবে। ছবিটা একটুখানি তো বেঁকে গেছে, কিন্তু একই বিন্দু দিয়েই যাবে কিন্তু, এটা কিন্তু মেন থিওরি, একটা প্রপার্টি এটা, ঠিক আছে, এটা মনে রেখো কিন্তু। অর্থাৎ এটা মনে রাখো, ভালো করে ভালো করে মনে রাখো, যদি প্রধান অক্ষের সমান্তরালে মানে এর থেকে যে কোনো পজিশনের দূরত্ব সমান, ঠিক আছে, সমান্তরালে যদি রশ্মি পড়ে কোনো দর্পণে, সে সবসময় পাস হয় এই রকম এফ বিন্দু দিয়ে। এখন এফটা কি? এফটাকে বলে এফটাকে বলে ফোকাস। এফ মিনস ফোকাস। আমরা ফোকাস করি না, কোনো কিছু জিনিসকে ফোকাস করি না, ফোকাস, তোমাকে বলছি ফোকাস দিয়ে দেখো। আসলে এটাই মেন একটা ভালো পয়েন্ট। আসলে কি ভালো রকম ভাবে ভালো পয়েন্ট, আসলে এই পয়েন্টটা এই পয়েন্টটা সি আর ওর মাঝে আছে, ঠিক আছে, এই পয়েন্টটা সি আর ওর মাঝে আছে, তোমাদের একটা প্রমাণ আছে, ঠিক আছে। এই ও থেকে এই যে এ এতটা দূরত্ব, ওটা পরে বলছি, মনে রাখো এটা, এফটা আসলে ও বিন্দু, এই যে পয়েন্টটা আর সি পয়েন্ট, এদের দুজনের মাঝে আছে, এদের দুজনের মাঝে আছে বিন্দুটা, ঠিক আছে, এটাকে বলে ফোকাস। বাংলায় লিখে নাও পারলে, ফোকাস, ঠিক আছে, এটাকে বলে ফোকাস বিন্দু, বা এই তলটাকে বলে ফোকাস তল, ওটা পরে আসছি। আর স্পেশালি এই দর্পণটার ক্ষেত্রে এই যে ফোকাস তলটা না, এই যে তলটা যদি আমি ভাবি, এখানে তল ভাবি, একটা কোন একটা জায়গা ভাবি এখানটায়, যেখানে সমস্ত এরকম রশ্মিগুলো পাস করছে একটা পয়েন্ট দিয়ে, যদি এরকম একটা জায়গা ভাবি আমরা, কোন একটা মেঝের মতো কিছু জিনিস ভাবি আমরা, তাহলে ওই তলটার একটা নাম হচ্ছে, বা এই ফোকাসটাকে, মানে এই অবতল দর্পণের ক্ষেত্রে রাখছি তো, এই অবতল দর্পণের ক্ষেত্রে এই ফোকাসটাকে বিশেষ নাম দেওয়া হয়, নাম হচ্ছে, এই ফোকাসটার বিশেষ নাম দেখো, বিশেষ নাম, নর্মাল ফোকাসও বলে, আর একটা বিশেষ নাম হলো এটার মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, ঠিক আছে, মুখ্য ফোকাস, এর বিশেষ নাম হচ্ছে মুখ্য ফোকাস, ঠিক আছে, ওকে, বোঝা গেল জিনিসটা, যে এর বিশেষ নামটা কি। কোন দর্পণের ক্ষেত্রে মনে রাখবে মুখ্য ফোকাস দেখা যায়? অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ অবতল ছবি এঁকেছি। নেক্সট, চলো প্রপার্টি নাম্বার 2, 1 নম্বর প্রপার্টি ডান, কমপ্লিট হয়ে গেল। প্রপার্টি 1 নম্বর কি শিখলাম? যদি কোনো রশ্মি আলোক রশ্মি
প্রধান অক্ষের সমান্তরালে এসে কোনো অবতল দর্পণে পড়ে সে সবসময় ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। প্রপার্টি 2 এর উল্টো। তোমরা ভাবো উল্টো বলতে আমি কি বোঝাচ্ছি, উল্টো বলতে আমি কি বোঝাচ্ছি তোমরা ভাবো, তারপরে বলবো আমি। ঠিক আছে, উল্টো বলতে আমি কি বোঝাচ্ছি তোমরা ভাবো, একটু ভাবো, মাথাকে একটু জোর দাও, একটু মাথায় একটু জোর দাও, একটুখানি জোর দাও বাবা, একটু জোর দাও। ভাবতে পারো, তোমরা ভাবতে পারবে, তোমাদের সেরকম এবিলিটি আছে, ঠিক আছে, এরকম আছে। বলো, এটা হচ্ছে প্রধান অক্ষ তো, আমি প্রধান অক্ষ এঁকে নিই ভালো করে, এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, এটা প্রধান অক্ষ। এখন 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 প্রশ্ন যে যে এটা হচ্ছে কি মেরু, মানে এটার নাম ও দিয়ে দাও, আর এখানে হচ্ছে বক্রতা কেন্দ্র সি দাও, এটার নাম সি, আর এখানে হচ্ছে এফ আছে, এখানে হচ্ছে এফ। এবারে আগেরটা কি বলেছিলাম বলতো, আগেরটা যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে ফোকাস দিয়ে বেরোবে, এখান থেকে এসে পড়লে এরম ভাবে বেরোবে, ঠিক আছে, সেটা বলেছিলাম। এখন এখন যদি কোনো রশ্মি ফোকাস দিয়ে যায়, মানে রশ্মি এমন ভাবে পড়লো যেন ফোকাস দিয়ে গেল, গিয়ে দর্পণে পড়লো, মানে ফোকাস দিয়ে গিয়ে দর্পণে পড়লো। ধরো আরেকটা রশ্মি আঁকছি, ধরো এরম ভাবে আঁকছি, একটা আরেকটা রশ্মি যাচ্ছে, গিয়ে ধরো ফোকাস দিয়ে পড়লো, ফোকাস দিয়ে দর্পণে পড়লো। বলো কি ঘটবে? কিছুটা উল্টো কেস ঘটবে না? সমান্তরালে এলে ফোকাস দিয়ে বেরোয়, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে বেরোবে না? একদম ইজি জিনিস, ইজি, ওটাই ঠিক। মানে এই রশ্মিটা এমন ভাবে বেরোবে, আর এই রশ্মিটা একদম এই প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। একদম ইজি জিনিস, বেসিক জিনিস। এটা প্রপার্টি 2। কিছু আছে প্রপার্টি 2 এ, কিছু আছে? কিছু নেই। এরপরে নেক্সট প্রপার্টি, নেক্সট প্রপার্টি ডিফারেন্ট কোনো কিছু না, নেক্সট প্রপার্টি। চলো নেক্সট প্রপার্টি করো, এখানেই আমি আঁকি, করো এখানেই আঁকি। প্রপার্টি 3, ঠিক আছে, প্রপার্টি 3। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এখানটা ধরো নামটা দিই সি। ওকে, ওকে, চলো ফাইনাল, ফাইনাল, এটাই ফাইনাল। চলো এবারে বলো, এবার বলো। ফাইনাল বলতে আসলে আমি আজকে এই প্রপার্টি কটা বলে, এই দর্পণের প্রপার্টি গুলো বলে শেষ করবো আজকে ক্লাস, আর বেশি কিছু বলবো না। ওকে, এবার বলো, যদি কোনো রশ্মি ধরো এই বক্রতা কেন্দ্র দিয়ে গেল, মানে মানে এরকম রশ্মি গেল, ধরো রশ্মি এইটা দিয়ে পড়লো, কি দর্পণে পড়লো, এরকম ভাবে কি দর্পণে পড়লো, বা ধরো আর রশ্মি এরম হয়ে গেল, কি দর্পণে পড়লো। বলো এটা কেমন ভাবে বেরোবে, এটা কেমন ভাবে বেরোবে, কেমন ভাবে বেরোবে? আমি এরপর একটা মাথা খাটানোর মতো একটা জিনিস প্রশ্ন বলবো, ঠিক আছে, মাথা খাটানোর মতো জিনিস বলবো। বলো এটা কোনটা দিয়ে বেরোবে? এখানে বলছে কি, প্রপার্টি 3 বলছে যদি কোনো রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, যায় সে একই পথে ফিরবে, মানে এরম ভাবে এসছে, এখানে পড়া মাত্র ছিটকে ওই পথেই যাবে, সেম পথেই বেরোবে, ঠিক আছে। এটাও সেম, এটার ক্ষেত্রেও সেম, একদম এই পথেই বেরোবে, ঢুকেছে বেরোয় ছিটকে, এটাই বলছে। এই যে ছুটকে ছিটকে বেরোচ্ছে না, এটাকে আলোর প্রতিফলন বলে। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি ডিপলি আলোচনা করব, আজকে আর বিশেষ কিছু বলবোই না। তোমাদের উপর ডিপেন্ড, তোমরা যতটা অ্যাক্টিভ হবে সেটার উপর ডিপেন্ড করে ক্লাসগুলো কিন্তু এগোবে, প্রচুর পরিমাণে এগোবে। এবং এই ক্লাসে কিন্তু ব্যাপকভাবে কিন্তু তোমাদের এনজয়মেন্ট আমরা চাই কিন্তু কমেন্টে, ঠিক আছে, পুরো টিম ওয়ার্ক করছে তোমাদের জন্য। ওকে, নেক্সট অন্য অনেক কিছু ভাবনা রয়েছে তোমাদের জন্য, মানে বিশেষ করে ক্লাস 11 12 এর জন্য অনেক কিছু ভাবনা রয়েছে। আচ্ছা, রিভিল আজকে করবো না, ঠিক আছে, রিভিল করবো না আজকে। চলো নেক্সট, নেক্সট যেটা প্রশ্ন, এটা তো হলো আমার প্রশ্ন। এবার আমার প্রশ্ন, দেখি তোমার অ্যান্সার পারো কিনা, দেখি কে বলতে পারে, দেখি। যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষ দিয়ে যায় সে কোথা দিয়ে বেরোবে? বলো এটা দেখি, দেখি কার মাথায় কতটা বুদ্ধি আছে, একটু ভাবনা চিন্তা করে বলো। যদি কোনো রশ্মি প্রধান অক্ষ দিয়ে যায় সে কোথা দিয়ে বেরোবে? একটু আমার স্টেটমেন্ট 3টাকে মনে করো, এক্ষুনি এটা করালাম ওটাকে মনে করো, পেরে যাবে এটা, এক্ষুনি মনে করো, বলে দিই, বলে দিই। দেখো, কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে যা মানে সে ওই পথে ফিরবে না। আচ্ছা বলো, প্রধান অক্ষ দিয়ে যদি যায় সে অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্র দিয়েই যাচ্ছে না, হ্যাঁ কি না বলো? এই সি কে মারিয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না বলো? তার মানে ও সেম পথে ফিরবে, ঠিক আছে। এই 3টে প্রপার্টি এই দর্পণের ক্ষেত্রে জেনে নাও,
এই তিনটে প্রপার্টি। আর একটা প্রপার্টি আছে, সেটা আমি ম্যাথামেটিক্যালি প্রুভ করে দেখাবো। ওটা আমি আর আজকে বলবোই না। বলে দেবো? বলে দেবো কি? বলে দেবো? একটু বলে দিই, বরং একটু বলে দিই, দিলে একটু মজাটা পাবে তোমরা। ঠিক আছে? প্রপার্টি 3, প্রপার্টি 4 লেখো। প্রপার্টি 4 লেখো। চলো চলো। প্রপার্টি 4 বলছে কি, এই অবতল দর্পণের ক্ষেত্রে ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ। 4 নম্বর প্রপার্টি বলছে কি, যদি কোনো আলো ধরো ধরো এরকম কোন রকম 3 নম্বর পরে কিচ্ছু হলো না, ওরকম বিশেষ রকম ভাবে পড়লোই না, ঠিক আছে, অন্য ভাবে পড়লো, ধরো এইভাবে পড়লো, ধরো উল্টো পাল্টা ভাবে এই দর্পণে পড়লো, ধরো এরম ভাবে, কেমন ভাবে দেখায় বলো তো? ধরো এইভাবে, এইভাবে পড়লো, তাহলে কিরম ভাবে বেরোবে? কেরম ভাবে বেরোবে এটা? জানো এটা কি বলছে? জানো থিওরি? থিওরি বলছে এটা, ও এমন ভাবেই বেরোবে, এমন ভাবেই বেরোবে, ধরো এরম ভাবে বেরোলো, এমন ভাবে বেরোবে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। প্রপার্টি বলছে যে, যদি আমরা এখানে দেখি এটা না, এই যে অ্যাঙ্গেলটা দেখি, যদি এই অ্যাঙ্গেলটা দেখি না, মানে ধরো আমি এটাকে যোগ করলাম, এই যে ডট ডট যেটা যোগ করলাম, নাম কি বলতো? ওটা বক্রতা ব্যাসার্ধ না? বক্রতা কেন্দ্র যদি হয়, এটা বক্রতা ব্যাসার্ধ হবে না? হ্যাঁ কি না বলো? বলো এটা হ্যাঁ কি না হবে? হবে না হবে? আরে বাবা, এটা হবে কি না বলো? ঠিক তো? প্রপার্টি 4 বলছে কি, এটা আসলে প্রপার্টি 4ই না, এটা প্রতিফলনের সূত্রই, এটা প্রতিফলনের সূত্রই, যেটা আমি এখন বলে দিচ্ছি। বলছে এটা, এই যে রশ্মি পড়লো না, এই রশ্মি মানে আমরা যে কোন রশ্মি পড়ছে, যে কোন রশ্মি যে দর্পণে পড়ছে, এই রশ্মিগুলোর বিশেষ নাম আছে। যে রশ্মিগুলো দর্পণে বা যে আলো রশ্মি দর্পণে পড়ছে, তাদের নাম হচ্ছে আপতিত রশ্মি। কি বলে? আপতিত রশ্মি। ওকে ওকে, আপতিত রশ্মি। আর যেগুলো ছিটকে বেরোচ্ছে, সেগুলোর প্রতিফলন ঘটেছে। প্রতিফলন পরে বলবো আমি, বা তোমরা নিজেরাই পড়েছো, যাই হোক আমি ধরে নেবো তোমরা পড়োই, আমি সেভাবে বোঝাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলনের থিওরি অনুযায়ী বলছে কি, সূত্র অনুযায়ী বলছে কি, এই যে কোণটা না, এই যে কোণটা, এই যে কোণটা, মানে যদি তোমরা গণিতে করো, গণিতের এখন একটা থিওরি ছিল, যদি একটা বৃত্ত হয়, এরকম বৃত্ত যদি এখন একটা হয় বৃত্ত, যদি এখন একটা বৃত্ত, আরে বাবা এটা কি বৃত্ত হলো, শামুক ঘেরা হয়ে গেছে, যাই হোক, তাহলে যদি এটা এরকম বৃত্ত হয়, যদি এরকম একটা বৃত্ত হয়, ঠিক আছে, আর এই বৃত্তে যদি এটা একটা স্পর্শক হয়, যদি এটা স্পর্শক হয়, এবারে যদি এটা কেন্দ্র হয়, এবার যদি কেউ কেউ যদি এই কেন্দ্রটার সাথে এই যে বিন্দুটা স্পর্শ বিন্দু যোগ করে দেয়, ঠিক আছে, তখন এটা, এই যে এটা লম্ব হয়ে যায়, ঠিক আছে? তো এটাও কিন্তু আসলে অভিলম্ব, এই জিনিসটা, এটাও কিন্তু একটা অবিলম্ব। মানে মানে এটাকে ভিত্তি করেই কিন্তু আসলে আমরা বলতে পারি, থিওরি নম্বর এ অনুযায়ী, মানে তোমার প্রতিফলনের সূত্র অনুযায়ী, এই কোণটাকে বলে আপতন কোণ। এই কোণটার নাম কি? ধরো এই কোণটার নাম দিচ্ছি আই, ঠিক আছে? আর যে কোণে বেরিয়েছে এই কোণটা, এর নাম হচ্ছে আর দিচ্ছি। তো আই কে বলে, আই কে বলে, আই কে বলে আপতন কোণ। যে কোণে আপতিত হয়েছে সেটা হচ্ছে আপতন কোণ, ঠিক আছে? এর মান যা কিছু হতে পারে, যা খুশি হতে পারে। তবে মনে রাখবে, যেটা এবার এক্ষুনি বলবো, যেটা মনে রাখলেই ব্যাস অনেক কিছু ঘটনা ঘটে যাবে, ঠিক আছে? আপতন কোণ। আর আর বলতেই আর কে বোঝাচ্ছি, আর কে বলে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। কারণ প্রতিফলিত রশ্মির সাপেক্ষে গড়ে উঠেছে এটা প্রতিফলন কোণ। এই কারণেই কিন্তু বলছে, নামকরণের এই কারণ হচ্ছে, এটাই মেন কারণ। এবারে মেন যেটা এখানে, অলওয়েজ, অলওয়েজ আই সমান আর। এখন আমি প্রশ্ন করি, এই প্রশ্নটাই লাস্ট প্রশ্ন হবে আজকের ভিডিওর। প্রশ্ন হচ্ছে এটা, যদি কোনো দর্পণে কোনো রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে
প্রতিফলন কোণ কত হবে? আপতন বলতে ওই কোণটা যা হয় প্রতিফলন কোণও সেম হয় না? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিফলন কোণও 50 ডিগ্রি হবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর বিশেষ কিছু বলবো না। তোমরা যদি ইন্টারেস্টেড হয় অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা আর কি কি চ্যাপ্টারে জানতে চাও, এরকম কিছু নর্মাল মানে বেসিক জিনিসগুলো আমি অবশ্যই বলবো। ঠিক আছে? আমার আয়ত্তের মধ্যে থাকলে আমি অবশ্যই চেষ্টা করবো সেই জিনিসগুলো। আর হ্যাঁ, এবারে এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করবো, তার সাথে চলচ্চিত্র থেকে কন্টিনিউ করবো। ওকে, চলো ফাইনালি বাই।